ফিরছে অনলাইন ক্লাস, অসন্তোষ অভিভাবক মহলে। ছুটির দিনেও পেট্রোল পাম্পে ভিড়। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন ও মধ্যবিত্তরা। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। যশোরে বর্ষবরণ উৎসবের প্রস্তুতি, মহড়ায় ব্যস্ত শিল্পীরা। যুদ্ধ অপরাধের কাঠগড়ায় অস্ট্রেলিয়ার জাতীয় বীর। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনায় উদ্বেগ ও অসন্তোষ বেড়েছে শহুরে অভিভাবকদের মধ্যে। অনেক পরিবারেই একাধিক সন্তান থাকলেও পর্যাপ্ত মোবাইল ফোন বা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অভিভাবকদের ভাষ্য, মোবাইল একটা, সন্তান দুইটা, ক্লাস করবে কিভাবে? কর্মজীবী বাবা মায়েরা জানান, তারা দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। এ অবস্থায় শিশুদের হাতে মোবাইল দিয়ে বাসায় একা রেখে যাওয়াও ঝুঁকিপূর্ণ। পাশাপাশি একাধিক ডিভাইস ও ইন্টারনেট খরচ মেটানো অনেকের পক্ষেই সম্ভব নয়। শিক্ষাবিদরা বলছেন, দেশে অনলাইন ক্লাস পুরোপুরি কার্যকর নয় এবং এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকার কিছু প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ছুটির দিনেও বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। বরাদ্দ দ্রুত ফাঁকা হয়ে যাওয়ায় যানবাহনের ভিড় কমছে না এবং অনেক পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। ট্যাগ অফিসাররা জানাচ্ছেন, তেল বিতরণে কোনো অনিয়ম হচ্ছে না। ডিজেল বরাদ্দ যথেষ্ট থাকায় সেক্ষেত্রে সমস্যা কম দেখা যাচ্ছে। তবে অকটেনের ঘাটতি ও উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে তাদের জন্য। বিভিন্ন পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন কখনো কখনো বিশৃঙ্খলায়ও পরিণত হচ্ছে। নারী ও পুরুষ ব্যবহারকারীদের জন্য পৃথক লাইন তৈরি করা হলেও ভিড়ের কারণে তা কার্যকরভাবে পালন করা কঠিন হয়ে উঠেছে। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্প ব্যবস্থাপকদের সঙ্গে ট্যাগ অফিসাররা নিয়মিত সমন্বয় করছেন। তেলের বরাদ্দ যথাযথভাবে দেওয়া হলেও তেলের ঘাটতি ও ভিড়ের কারণে সমস্যা দেখা দিচ্ছে বেশি। দেশের বাজারে সবজি, মুরগি, ভোজ্য তেল, চিনি সহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। চাহিদার চেয়ে কম সরবরাহ ও পরিবহন ভাড়ার বাড়তি খরচের কারণে দাম বাড়ছে। অনেক ক্রেতা কম দামের পণ্য কিনতে বাধ্য হচ্ছেন, কেউ কেউ প্রয়োজনের তুলনায় কম কিনছেন। বিশ্ব জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও তেলের রেশনিং প্রভাব পড়েছে বলে মনে করছেন তারা। ভোজ্য তেলের বাজারে এক মাসে 15 থেকে 19 টাকা, চিনিতে 5 টাকা ও মুরগির বাজারে 130 টাকা পর্যন্ত দর বেড়েছে। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় পণ্য আটকে রাখছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, তদারকি চলমান রয়েছে। এছাড়াও সরবরাহ বাড়ানো, জনগণকে তথ্য দেওয়া ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে দামের অস্থিরতা কমানোরও চেষ্টা চলছে। সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ মোকাবেলায় দ্রুত সমাধান প্রয়োজন বলে দাবি ভুক্তভোগীদের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে আজ বেলা 11টা থেকে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে, চলবে 12 এপ্রিল পর্যন্ত। একই দিন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে, অর্থাৎ মনোনয়ন ফর্ম বিক্রি ও জমার শেষ দিন 12 এপ্রিল। আগামী 12 মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। আক্তার আহমেদ আরও জানান, আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে 26 এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। সংরক্ষিত নারী আসনের বন্টন প্রসঙ্গে ইসি সচিব বলেছেন, বিএনপি ও তাদের জোটের জন্য 36টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াত ইসলামী ও তাদের জোট পাবে 13টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে 1টি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা 50টি।
যশোর শহর জুড়ে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ইতোমধ্যে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাজসজ্জার কাজ শুরু হয়েছে, পাশাপাশি নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বর্ষবরণকে ঘিরে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। প্রতিদিন চলছে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মহড়া। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী উৎসবকে প্রাণবন্ত করে তুলতে নিরলস অনুশীলন করছেন। সংগঠকরা জানাচ্ছেন, এবারও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। শহরবাসীর মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে যশোরে বর্ষবরণ উৎসব হয়ে উঠবে আনন্দ ও উৎসবমুখর। অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির সবচেয়ে সম্মানিত জীবিত সেনাদের একজন বেন রবার্টস স্মিথের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, গত 7 এপ্রিল সিডনি বিমানবন্দরে অবতরণের পর রবার্টস স্মিথকে শান্তিভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 5টি হত্যার অভিযোগ আনা হয়েছে, যা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত। তিনি একসময় অস্ট্রেলিয়ার জাতীয় বীর হিসেবে বিবেচিত ছিলেন। তিনি আফগানিস্তানে দায়িত্ব পালনকালে সাহসিকতার জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সামরিক সম্মান ভিক্টোরিয়া ক্রস পান। 2013 সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনপ্রিয়তা, সম্মান এবং বিভিন্ন পেশাগত সুযোগ পান। কিন্তু 2018 সালে সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। দাবি করা হয়, তিনি নিরস্ত্র আফগান বন্দীদের হত্যা, সহকর্মীদের নির্যাতন এবং ব্যক্তিগত জীবনে সহিংস আচরণের সঙ্গে যুক্ত। তবে এসব অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করেছিলেন রবার্টস স্মিথ। এই মামলাটি প্রায় 7 বছর ধরে চলে এবং ব্যাপক আলোচিত হয়। 2023 সালে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট রায় দেন তার বিরুদ্ধে 4টি হত্যার অভিযোগ সত্য। তবে কিছু অভিযোগ খারিজও হয়। এই রায়টি রবার্টস স্মিথের ভাবমূর্তিতে বড় আঘাত হানে। এখন ফৌজদারি আদালতে নতুন করে এই অভিযোগগুলো প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।